কলকাতা হাইকোর্টে গত 9 জানুয়ারি আইপ্যাক মামলার শুনানি স্থগিত হয়ে যাবার পেছনে রাজ্যের শাসক দলের আইনজীবীদের পূর্ব পরিকল্পনা ছিল বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে ইডি। বৃহস্পতিবার ইডির পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতের দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চে সলিসিটর জেনারেল একটা হোয়াটসঅ্যাপ চ্যাট মামলার নথি হিসেবে তুলে দিয়েছেন। কি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে? তৃণমূল লিগাল সেলের কনভেনার অমিত কুমার দাস এবং মহিলা লিগাল সেলের দায়িত্বে থাকা রমা হালদার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি শুরু হবার আগে তৃণমূল সমর্থিত আইনজীবীদের কলকাতা হাইকোর্টের বি গেটে জমায়েত করতে আহ্বান জানান। পাশাপাশি কলকাতা হাইকোর্টের 5 নম্বর কক্ষের সামনে আহ্বান জানিয়েছেন। সলিসিটর জেনারেল অভিযোগ করছেন, পরিকল্পনা করে এজলাসে যাতে মামলার শুনানি না করা যায় সেই জন্য বিশৃঙ্খল অবস্থা তৈরি করা হয়েছিল। রাজ্যে গণতন্ত্রের জায়গায় গুন্ডাতন্ত্র চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এই বিষয়ে আলাদা করে নির্দেশ বা শুনানিতে কিছু উল্লেখ না করলেও যেভাবে রাজ্যের পুলিশ প্রশাসন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা সৃষ্টি করেছেন তা অত্যন্ত গুরুতর অভিযোগ বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেজন্য ভবিষ্যতে যাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক না হয়ে ওঠে তার জন্য এই বিষয়ে আদালত বিস্তারিত শুনানি করতে চায় বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের পুলিশ আধিকারিক ও মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠাতে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। এই পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ চ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন আইনজীবীরা। বিশেষত বিচারপতি শুভ্রা ঘোষ মামলার সঙ্গে যুক্ত নন, যে আইনজীবীরা তাদের বেরিয়ে যাবার নির্দেশ দেবার সত্ত্বেও এজলাসে চেঁচামেচি অব্যাহত ছিল। এখান থেকেই প্রশ্ন, তাহলে কি সত্যিই পরিকল্পনা করে ভেস্তে দেওয়া হয়েছিল শুনানি? এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি জানিয়েছেন? আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন? আসুন এবার শোনাই আপনাদের। আইপ্যাক তল্লাশিতে ইডির আধিকারিকরা বাধা পাওয়ার পর তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গত 8ই জানুয়ারি। কিন্তু কলকাতা হাইকোর্টে 8ই জানুয়ারি সেই মামলার শুনানি হয়নি আমরা জানি। পরে 9 তারিখে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি জরুরি ভিত্তিতে এই মামলা শুনবেন বলে ইডির আইনজীবীদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং সেই মতো 9 জানুয়ারি এই মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হয়। বেলা 2:30টার সময় এই মামলা শুনানি করবেন বিচারপতি বলে জানান। কিন্তু আমরা জানি যে একটি অনভিপ্রেত ঘটনা, বলা যায় যে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে, যেখানে এজলাসে এত ভিড় হয়ে যায় এবং চেঁচামেচি শুরু হয়ে যায়। বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বাধ্য হয়ে সেই মামলা শুনানি না করে জানিয়ে দেন যে তিনি এই মামলা শুনানি করবেন না। এজলাসের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তিনি মামলা শুনানি করবেন না। বিচারপতি আইনজীবীদেরকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন মামলা শুনানির সময় যে যারা এই মামলার সঙ্গে যুক্ত নন তারা যেন এজলাস থেকে বেরিয়ে যায়। তারপরেও এজলাস কক্ষ ফাঁকা না হওয়া এবং এজলাসে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে যাওয়ায় বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলা শুনানি করেননি এবং পরে সেই মামলা শুনানি পিছিয়ে দেওয়া হয় 14 তারিখে। তারপরেই একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, যেটি ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় নথি হিসেবে যুক্ত করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে দেখা যাচ্ছে তৃণমূলের লিগাল সেলের 3 জন আইনজীবী, যেখানে দীপাঞ্জন দত্ত নামে একজন আইনজীবী রয়েছেন, অমিত কুমার দাস যিনি তৃণমূল যে লিগাল লয়ারদের যে সেল রয়েছে সেই সেলের কনভেনার, এবং রামা হালদার বলে আর একজন মহিলা, তিনি বা তৃণমূল যে মহিলাদের যে লিগাল সেল রয়েছে সেই লিগাল সেলের দায়িত্বে রয়েছেন বলে আমরা আইনজীবীদের সূত্রে জানতে পাচ্ছি। এই 3 জনের নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট যেটি ইতিমধ্যেই জনসমক্ষে চলে এসেছে, যেখানে আইনজীবীদেরকে আহ্বান জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের বি গেট, অর্থাৎ আমরা যে গেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, একেবারেই আমার পেছনে যে গেটটি দেখা যাচ্ছে এটি কলকাতা হাইকোর্টের বি গেট। এই গেট, এটি মূল গেট, এখান দিয়ে আইনজীবীরা বা এজলাস কক্ষে ঢোকেন বা ওপরে যান। এখান দিয়ে উঠেই ঠিক দোতলায় বা সেকেন্ড ফ্লোরের প্রথম যে রুম ডান দিকে, সেই রুমটাই হচ্ছে 5 নম্বর এজলাস কক্ষ। সেই এজলাসে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ওদিন মামলার শুনানি ছিল। আইনজীবীদেরকে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে দেখা যাচ্ছে যে আইনজীবীদেরকে বি গেটে ভিড় করতে বলা হয়। একই সঙ্গে 5 নম্বর যে এজলাস, সেই এজলাসের বাইরেও এজলাস কক্ষের কাছে আসার জন্য আহ্বান জানানো হয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে। স্বাভাবিকভাবেই ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আমরা জানি যে গতকাল যখন মামলার শুনানি
বা ছিল সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা, তিনি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে এই বিষয়টি উত্থাপন করেন যে কলকাতা হাইকোর্টে নজিরবিহীন এমন একটি ঘটনা ঘটে যায় যার জন্য তড়িঘড়ি সেই মামলা বিচারপতি শুনতে পারেননি জরুরি ভিত্তিতে, এবং ইডির পক্ষ থেকে সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে এই নিয়ে মামলা দায়ের করতে হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এই বিষয়ে খুব একটা আলোকপাত না করলেও, তেমন কিছু না বললেও, সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিপুল এম পাঞ্চৌলির বেঞ্চ আমরা জানি যে গতকাল পরিষ্কার তাদের অবজারভেশনে, তাদের পর্যবেক্ষণে জানিয়েছিল যে এই যে অভিযোগ তা অত্যন্ত সিরিয়াস, তা অত্যন্ত গুরুতর অভিযোগ, যেখানে কেন্দ্রীয় এজেন্সিকে রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনের মাথায় রয়েছেন, পুলিশ একই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী, তিনি বা পুলিশ প্রশাসন পুলিশ আধিকারিকদেরকে নিয়ে এই কাজে বাধা দিয়েছেন বলে যে অভিযোগ, সেই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং সেই অভিযোগ খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সেই বিষয়ে আদালত, শীর্ষ আদালত সেই বিষয়ে বক্তব্য জানতে চেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের কাছে, এবং ইতিমধ্যেই তাদেরকে গতকাল নির্দেশে তাদেরকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের দুই বিচারপতি। আগামী ৩রা ফেব্রুয়ারি সেই মামলার শুনানি রয়েছে। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ দক্ষিণ কলকাতার ডিসি প্রিয়ব্রত, তাকে এই ৩ পুলিশ আধিকারিককে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বক্তব্য জানাতে বলা হয়েছে। সেই মর্মেই নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদৌ কেন্দ্রীয় কোনো এজেন্সি যখন তদন্ত করে, সেখানে রাজ্যের পুলিশ প্রশাসনের এখতিয়ার কতটা, রাজ্যের পুলিশ প্রশাসন সেখানে এইভাবে হস্তক্ষেপ করতে পারে কিনা, আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য জানাতে হবে রাজ্যের একাধিক পুলিশ আধিকারিককে এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপ চ্যাটের যে বিষয়, সেই বিষয়টি এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেভাবে আইনজীবীদেরকে আহ্বান করা হয়েছিল সেখান থেকে সলিসিটর জেনারেল তিনি এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল দুই বিচারপতি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে পরিকল্পিতভাবে ভেস্তে দেওয়া হয়েছে বলে এই অভিযোগ নিয়ে এসেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।